আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কলেজে প্রবেশ করতে না করতে একটা গুলি এসে লাগে মনিকার ডান হাতে। মনিকা মুখ দিয়ে আহ শব্দ করেই মাটিতে লুটিয়ে পড়ে। কলেজের মাঠে সবাই দাঁড়িয়ে থাকলেও কারো সাহস হলো না সেই দিকে এগিয়ে যাওয়ার। সবার কানে অনবরত গুলির শব্দ আসছে। প্রায় 5 মিনিট পর পুরো কলেজ ঠান্ডা হয়ে যায়। কারো কারো এখনো ভয়ে হাত পা কাঁপছে। বেশ কিছুক্ষণ পর রুদ্র তার সব বন্ধুদের নিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। সে একবারও পড়ে থাকা মেয়েটার দিকে তাকালোও না। ফ্ল্যাশব্যাক। রুদ্র চৌধুরী কিছুক্ষণ আগে কলেজে আসে বন্ধু বান্ধব নিয়ে। এসে শুনে কলেজের একটা মেয়ে ধর্ষিত হয়েছে এলাকার এক গুন্ডার দ্বারা। তখন রুদ্রের মাথা গরম হয়ে যায়। তার চেলাদের দিয়ে সেই গুন্ডাকে ধরে নিয়ে আসে আর কলেজের সকলের সামনেই গুলি করে। এক পর্যায়ে ছেলেটা পালাতে চাইলে যখন তার পিছনে গুলি ছোড়ে ভুলবশত গুলিটা মনিকার হাতে গিয়ে লাগে। বর্তমান রুদ্র কলেজ থেকে চলে গেলেও কেউ পড়ে থাকা মেয়েটার দিকে এগিয়ে আসে না। সবাই ভাবে যদি সাহায্য করে তাহলে রুদ্র হয়তো তাদেরকেও খুন করতে পারে। হঠাৎ একটা মেয়ে কলেজে প্রবেশ করে দেখে একটা মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। সে দৌড়ে গিয়ে মেয়েটাকে ধরে উঠায়। ভালো করে পরীক্ষা করে দেখে মেয়েটা সেন্স হারিয়েছে আর হাতেও গুলি লাগছে। তার বুঝতে বাকি রইল না এখানে একটু আগে কি হয়েছিল। এরপর মেয়েটা মনিকার মুখে পানির ছিটা দেয়। সাথে সাথে মনিকার জ্ঞান ফিরে আসে। মনিকা আশেপাশে তাকায় দেখে ভালো করে, তারপর তার সামনে থাকা মেয়েটাকে জড়িয়ে ধরে। এই মেয়ে, কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? চলো ওঠো আমার সাথে, হসপিটালে নিয়ে যেতে হবে তোমাকে। এখানে একটু আগে। মনিকা আর কিছু বলতে পারলো না, ভয়ে কান্না করে দিল। রোদেলা অবাক হয়ে সামান্য মারামারি দেখে কেউ সেন্স হারায় নাকি? কি বলবা পরে বলো, চলো তো ওঠো, রক্ত পড়তেছে। এবার মনিকা হাতের দিকে তাকায়, আবার সেন্স হারিয়ে ফেলে। রোদেলা বুঝলো মেয়েটা অনেক ভীতু। রোদেলা তার এক ফ্রেন্ড সৈকতকে ডাক দেয়। তারপর দুজন মিলে মনিকাকে হসপিটালে নিয়ে যায়। তারপর মনিকার হাতে ব্যান্ডেজ করে দিতে লাগে ডক্টর আদিল চৌধুরী। পরিচয়: মনিকা ইসলাম বাবা মায়ের একমাত্র সন্তান হলেও তার বাবা মা আর বেঁচে নেই। মা জন্মের সময় মারা যায় আর বাবা মনিকা তখন তাকে একটা অনাথ আশ্রমে ফেলে যায়। মনিকা আশ্রম থেকেই বড় হয়েছে, কিন্তু আশ্রমে তার আর জায়গা হলো না। কিছু মেয়ে তাকে সহ্য করতে পারে না, সেজন্য তাকে আশ্রম থেকে বের করে দেওয়া হয়েছে। এখন সে একটা বাসা ভাড়া নিয়ে থাকে, 3000 টাকা মাস। একটাই রুম। মনিকা টিউশনি করায় 3টা মিলে 12,000 টাকা পায়। সেসবে ইন্টারে ভর্তি হলো। মনিকা একজন ভালো লেকচারার হতে চায়, যার জন্য একটা ভালো কলেজে ভর্তি হয়েছে। কি হয়েছে তোমার? গুলি লাগলো কিভাবে? আর এটা শরীর নাকি অন্য কিছু? কিছু খাও না নাকি? তোমাকে তো প্রথমে দেখে কেউ বাচ্চা ছাড়া কিছু বলবে না। আমাকে এমনই ভালো লাগে। বেশি মোটা হলে মানুষ মুটু বলে খেপাবে। আমি কলেজে যাব, সরেন। কি? তুমি কি পাগল? আর শুনলাম তুমি নাকি বারবার সেন্স হারাচ্ছ। তা কি সমস্যা বলো তো? আমি রক্ত দেখে ভয় পাই। আর আর কখনো তো মারামারি দেখিনি এমন, তার উপর আবার গুলি। আমি তো শুধু গুলি টিভিতেই দেখেছি। কাপা কাপা সুরে বলল মনিকা। সবার বুঝতে বাকি রইল না মনিকা গ্রাম থেকে শহরে আসছে। তুমি কই থাকো তাহলে? আর শহরে কবে আসছো? তোমার নাম কি? বাসা কই? বাবা মা কই থাকে বলো, দিয়ে আসি। আর কোন ক্লাসে পড়ো তুমি? আমার বাবা মা নেই। আমি আশ্রম থেকে বড় হয়েছি, সেখান থেকে তারাই দিছে। 2 দিন আগে ঢাকা আসছি, চৌধুরী হাউস 2 ওই বিল্ডিংয়ে উঠছি। আমি এইখান থেকেই পড়াশোনা করব। এবার ইন্টারে ভর্তি হয়েছি। কি? ওইটা তো আমাদের বিল্ডিং। যাই হোক, আমি আদিল, তুমি বড় ভাই হিসেবে ভাবতে পারো। এ রোদেলা আমার ছোট বোন, আর ওই যে রোদেলার ফ্রেন্ড, ওর নাম সৈকত। ও, আমি তো বেশি টাকা আনি নাই। ভাইয়া, তাহলে আপনার বিল কেমনে দিব? মন খারাপ করে বলল মনিকা। দূর, টাকা কে চাইছে? আমরা যেহেতু সেম ক্লাস, তো বন্ধু। তারপর মনিকাকে রোদেলা বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় যায়। অপরদিকে সিফাত, জানিস মেয়েদের শরীরে এক প্রকার নেশা থাকে,
যে এই নেশা কাটানো সম্ভব না রে। না জানি আজ কার নেশায় নেশাক্ত হব কে জানে, কার ভাগ্যে আমি আছি আজ। রহস্যময় হেসে পড়ল রুদ্র। ভালো হয়ে যায় রুদ্র, মেয়েদের শরীর নিয়ে এভাবে খেলিস না। তুই মেয়েদের নিয়ে একটা লীলা খেলা শুরু করেছিস। একদিন দেখবি এমন কেউ তোর জীবনে আসবে, তোর এই সব কিছু তার দ্বারা ধ্বংস হয়ে যাবে। কিছুটা রেগেই বলল সিফাত। রুদ্র চৌধুরী কোনো মেয়ের নেশায় নেশাক্ত হয় না রে পাগল। আর রুদ্র চৌধুরী কখনো কারো অমত ছাড়া কোনো মেয়ের শরীরে হাত দেয় না। দেখ না, আমিও কিন্তু মেয়েদের নেশায় মগ্ন ছিলাম, কিন্তু শিয়া আমার জীবনে আসার পর সব ছেড়ে দিয়েছে। তোর সামনে খারাপ দিন আসবে, দেখে নিস। পরিচয় রুদ্র চৌধুরী, অনার্স তৃতীয় বর্ষে, পরিবারের দ্বিতীয় সন্তান। বাবা এমপি, মা কলেজের বাংলা টিচার। বড় ভাই আদিল চৌধুরী ডক্টর, ছোট বোন রোদেলা চৌধুরী। সিফাত রুদ্রের বেস্ট ফ্রেন্ড, সিয়া তাদের ক্লাসমেট প্লাস সিফাতের জিএফ। রুদ্র আজও এক মেয়ের ইচ্ছাতেই শরীর নিয়ে খেলতে লাগলো, সেটা তার নেশা এক প্রকার। বলতে গেলে রুদ্রের লীলা খেলা। 2 ঘন্টা পর রুদ্র বাসায় ফিরল। তখন সময় রাত 2টা। চুপি চুপি সে বাসায় ঢুকলো। এত রাত করে বাসায় আসার জন্য তার কপালে দুঃখ আছে। রুমে গিয়ে দেখে তার জন্য মা বসে আছে তার রুমে। কিছুক্ষণ পরই রুদ্রের গালে একটা চড় পড়ে। সমস্যা কি তোমার রুদ্র? এত রাত করে বাসায় ফিরো কেন? তোমার জন্য কি আমরা বসে থাকবো সারা রাত? আর একদিন যদি এমন দেখি বাসা থেকে বের করে দিব তোমাকে, কথাটা মাথায় রেখে দিও। সরি মাম্মাম, আর এমন হবে না। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, সেজন্য দেরি হয়ে গেল। প্লিজ সরি। ওকে, খেয়ে ঘুমাও। আর রাত জাগবা না, তোমার জন্য বসে থাকতে পারবো না। রোদেলা তোমার খোঁজ করতে করতে শেষ। কি করছো, কোথায় কে জানে? সকালে কথা বলে নিও। রাত 3টা। কয়েকটা লোক একটা মেয়েকে ধরে ঢাকা শহরের একটা বড় জঙ্গলে আছে সেখানে নিয়ে যায়। মেয়েটার হাত পা বাঁধা আছে। মেয়েটা বারবার নড়চড় করতেছে। এক পর্যায়ে ওর একটা স্প্রে মারে মেয়েটার মুখে। মেয়েটা তখন নিঃশব্দ হয়ে যায়, আর নড়াচড়া করে না। গুন্ডাদের বস এতক্ষণ ধরে একটা পুরান বাড়িতে অপেক্ষা করতেছিল সবার জন্য। এতক্ষণ তার অপেক্ষার প্রশান্তি ঘটল। মেয়েটাকে চেয়ারে বেঁধে মুখে পানি ছিটে দেওয়া হলো। তারপর প্রথমেই কোনো কথা না বলে মেয়েটার ঠোঁট দুটো কেটে নেয় বস। কিছুক্ষণ পর মেয়েটার হাত আলাদা করা হয় শরীর থেকে। মেয়েটা একের পর এক চিল্লানি দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। এক পর্যায়ে মেয়েটার শরীর পাথর দিয়ে থিতলে দেওয়া হয়, কিন্তু মুখটাতে কোনো প্রকার আঘাত করা হয় না, যাতে করে লাশ শনাক্ত করা অসুবিধা না হয়। এরপর কাজ শেষে মেয়েটাকে জঙ্গলের সাইডে রেখে দেওয়া হয়, যাতে খুব সহজে পাওয়া যায়। সকালে সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে টিভি অন করে টিভির সামনে বসে খবরে দিতেই ব্রেকিং নিউজ, মালা হুসাইন। আজ রাত 3টার সময় তার লাশ পাওয়া গেছে এখানকার জঙ্গলে। তার শরীরের বিভিন্ন জায়গায় গভীরভাবে আঘাত করা হয়েছে। এমনভাবে খুন করা হয়েছে দেখেই মনে হচ্ছে তার প্রতি খুব রাগ ছিল খুনির। পুলিশ চেষ্টা চালাচ্ছে খুনিকে ধরার, কিন্তু এমনভাবে খুন করা হয়েছে যে কোনো ক্লুই পাওয়া যাচ্ছে না খুনিকে ধরার জন্য। বাকি খবর পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন। রুদ্র চৌধুরী এক প্রকার ঘামতে শুরু করেছে। কে হতে পারে এই খুনি, এত নির্মমভাবে হত্যা করলো? তার থেকে বড় কথা হলো এটা রুদ্রের জীবনের প্রথম নারী ছিল যাকে রুদ্র ব্যবহার করছিল। কে এই খুনি? রুদ্র ভয়ে কাঁপতে লাগলো। এরপর সেখান থেকে উঠে নিজের ঘরে চলে গেল। মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো কে এই খুন করেছে। রুদ্র অনেক খুন করেছে, কিন্তু কখনো এরকম নির্মমভাবে কাউকে খুন করার কথা মাথায়ও আনে না। রুদ্রের ফোনে ফোন আসলে রুদ্র দেখে সিফাতের ফোন। রুদ্র ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে শুনতে পায়, কিরিশ শালা, মেয়েটা না হয় তোর জীবনে ফিরে আসতে চাইছিল আবার, সেজন্য কি তুই এরকম নির্মম ভাবে খুন করবি? আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর তুই খুন করলি কিভাবে? কি সব পাগলের মতো বলিস? আমি টেনশনে মরতেছি আর তুই আমার সাথে মজা নিস, তাই না? আমি মারি নাই ওরে, আমার বাপের ক্ষমতা নাই ওইভাবে কাউকে খুন করার। আমি গুলি দিয়ে যা খুন করি। আমিও ভাবতেছি কে এমন ভাবে খুন করলো বড় লোকের মেয়ে। তার মানে তুই না? দূর, আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম ওটা তুই।
যাক, বাঁচলাম। কিন্তু এটা কার কাজ? দেখছিস লাশের কি অবস্থা? হাত পা সব শরীর থেকে আলাদা, শুধু মাথা আছে। এমন খুনি কে? নিশ্চয়ই কোনো সাইকো ছাড়া কারো কাজ না, নয়তো কোনো পাগল। এইসব নিয়ে কলেজে গিয়ে কথা হবে। কলেজে আয়, আমি খেয়ে রেডি হয়ে যাচ্ছি। কি অদ্ভুত খুন! কে এই খুন করলো? অনেক তদন্ত করা হলো, কিন্তু কোনো খবর পাওয়া যাচ্ছে না। এমন ভাবেও কেউ খুন করে, তা আজকে না দেখলে বুঝতাম না। কতটা হিংসা থাকলে কেউ এইভাবে খুন করতে পারে বোঝা মুশকিল। তবে খবর পাওয়া গেছে মেয়েটার ফ্যামিলি ড্রাগস, অস্ত্র পাচার, নারী পাচারের সাথে যুক্ত ছিল। এখন বোঝা বড় দায়। কেউ শত্রুতার জন্য খুন করলো, নাকি এমন খারাপ কাজকর্ম করার জন্য কেউ শাস্তি দিচ্ছে। রুদ্র মাত্র নেটে ঢুকেছে, তখনই এই নিউজ তার সামনে পড়ে। খুনের মাঝে রহস্য অনেক, কোনো প্রকার চিহ্ন রেখে যায়নি খুনি ছেলে না মেয়ে, তাও বোঝার ক্ষমতা নেই কারো। রুদ্র নেট থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। মনিকা মাত্র ঘুম থেকে উঠলো, তারপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে কলেজের দিকে পা বাড়ালো। কলেজে মাত্র প্রবেশ করলো রুদ্র, তখন হঠাৎই কার সাথে ধাক্কা খেলো। রুদ্র হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটা রুদ্রকে কিছু বলবে তার আগেই রুদ্র পাত্তা না দিয়ে চলে যায়। মেয়েটা হাবলার মতো তাকায় আছে আর ভাবতেছিল এত সুন্দর ছেলে হয় নাকি। ওয়াও, কি ফিগার মাইরি! একে আমার চাই। আর অ্যাটিটিউড, ফেস, বডি সব কিছু আমাকে তার থেকে আকর্ষণীয় করে তুলতেছে। একে যে করেই হোক আমি আমার করেই ছাড়বো। এই নিপা চৌধুরী কম না, সুন্দর ফিগার, সব কিছু আছে। মনিকা মাত্র কলেজে পৌঁছায়। রিক্সা থেকে নেমে কলেজে ঢুকে আশেপাশে সে রোদেলাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। তখন রুদ্র থেকে কিছু ছেলে মেয়ে ডাক দেয় মনিকাকে। মনিকা ভয়ে ভয়ে সেদিকে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে ডাকছিলেন, কিছু বলবেন কি? আসলে আমি ক্লাসে যাব, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা পিচ্ছি, নাম কি আর কোন ক্লাসে পড়ো? এটা তো দেখি নতুন পাখি। তা হবে নাকি এক রাতের জন্য আমার? নীরব কথাগুলো বলছে আর মনিকার চারপাশে ঘুরতেছে। নীরবের কথা শুনে আর সব ফ্রেন্ডরা হাসতে লাগলো। মনিকা মাথা নিচু করে আছে, রাগে শরীরের রগ ফুলে উঠছে, কিন্তু কিছু বলতে পারতিছে না। আচ্ছা যাও, দেখে অনেক বাচ্চা মনে হচ্ছে। বড় হও তখন না হয় তোমার স্বাদ গ্রহণ করব, তবে একটা শর্ত আছে। ওই যে দেখতেছো নীল গেঞ্জি গায়ে দিয়ে আছে, ওই ছেলেটাকে একটা কিস করবা, তাহলেই হয়ে যাবে। এই বলে আবারও সবাই হাসিতে মেতে ওঠে। এইদিকে মনিকা সেই দিকে তাকিয়ে দেখে একটা ছেলে অন্যদিকে পিঠ করে বসে আছে মাঠে। সেখানে অনেক ছেলে মেয়ে আছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মনিকা না করবে তার আগেই নীরব ধাক্কা দিয়ে সেই দিকে দিয়ে পাঠায়। মনিকা ভয়ে ভয়ে সেই দিকে যায়, গিয়ে নীল গেঞ্জি পরা ছেলের সামনে গিয়ে না তাকায় ছেলেটার মাথা ধরে কপালে একটা কিস করে। হঠাৎ করে এমন হওয়ায় রুদ্রের ব্যাপারটা বুঝতে কিছু সময় লাগলো। পরক্ষণেই বুঝলো কেউ তার কপালে কিস করছে। রাগী চোখে সামনে তাকিয়ে দেখে একটা পিচ্চি মেয়ে দাঁড়ায় আছে, চোখে মুখে ভয়ের ছাপ। নীরব ওরা দূর থেকে হাঁ হয়ে তাকিয়ে আছে। কিস করতে বসছে, কিন্তু কপালে যে কিস করবে বুঝতে পারে নাই। এই মেয়ে, কই পালাও, তারাও বলে মনিকার হাত টান দিয়ে সামনে বসাই দেয়। তা এটা কি ছিল? ছেলে দেখলে কি তোমাদের কামড় ওঠে? সরি ভাইয়া, আমাকে কিছু ভাইয়া বলেছে আপনাকে কিস করতে হবে, নয়তো বলছে তার বেড পার্টনার হতে হবে, তাই আর কি। কিন্তু ভাইয়া আমি তো আপনার গাল বা ঠোঁটে স্পর্শ করিনি, কপালে কিস করেছি। এটা তো ভালোবেসে করেই থাকে, আমাকে মাফ করে দিন প্লিজ ভাইয়া। স্টপ, বাচ্চাদের মতো কান্না না করে কান্না থামাও। নতুন নাকি তুমি? আর বাহ, কি ফিগার তোমার! শরীর দেখলে কুত্তা পালাবে। মনে হয় না 30 কেজি ওজন হবে তোমার। রুদ্রের প্রথম কথায় রাগ লাগলেও পরক্ষণেই যখন বুঝলো তাকে শরীর নিয়ে অপমান করা হচ্ছে, তখন মনিকা রেগে রুদ্রের দিকে তাকায়। মনিকার এমন রাগ দেখে রুদ্র হেসে দেয়। মনিকা এবার বলতে লাগলো, লিসেন মিস্টার, কি বলবো, যাই হোক, আমি মোটেও 30 কেজি না, গুনে গুনে 37 কেজি। আমাকে কোলে নিতে পারবেন না, আপনার ওজনই বা কত হবে? 40 কেজি নিজের শরীর নাই, আবার আমাকে আসে কথা শোনাতে। মনিকার কথাটা বলতে দেরি, কিন্তু রুদ্রের মনিকাকে কোলে নিতে দেরি না। হুট করে মনিকার এমন কথায় রুদ্র রেগে যায় আর ফট করে মনিকাকে কোলে নিয়ে অনেকটা চরকি পাক খাওয়ায়
মনিকার মাথা ঘুরে ওঠে। ভয়ে তার মুখ দিয়ে আর কথা বের হলো না। হঠাৎ করে একটা শব্দ হয়। সবাই তাকে দেখে রুদ্র মনিকাকে কোল থেকে থরাম করে ফেলে দিছে। ও মা গো, আমার কোমরে গেল গো, আমি মরে গেলাম গো। ওই শালা, কোলে নিতে পারবি না? নিছিস কেন? নিছিস তো ফেলে দিলি কেন? সোনা বাবু, তা আমি নাকি কোলে নিতে পারবো না? আর আমার ওজন কত জানো? 57 কেজি। তুমি এই ওজনের ভার নিতে পারবা তো? দেখবা নাকি নিয়ে একদিন। হঠাৎ রোদেলা দৌড়ে এসে মনিকাকে তুলে নিয়ে চলে যায়। এতক্ষণ ধরে সবাই হুহা করে হাসে। মনিকাকে কোল থেকে ফেলে দেওয়া দেখে নিপা দূর থেকে দেখছিল। নিপার মুখেও ছিল হাসির ঝলক। কিরে, তুই রুদ্র ভাইয়ার ওখানে কি করতেছিস? মারছে নাকি তোরে কে যাইতে বলছে বলতো? পাগল নাকি? আর কলেজে আসছিস, ফোন দিবি আমাকে, তাহলেই তো হয়। আমার ফোন নেই, আর আমি তো ওখানে যেতে চাইনি। একটা ছেলে র্যাগিং করছে আমার কি, আর আমাকে ফেলে দিয়ে ওই হাতির বাচ্চা কোল থেকে। কি কি সব বলিস? এত কিছু হয়েছে আল্লাহ! আর ভুলেও রুদ্র ভাইয়ার সামনে যাস না, ডেঞ্জারাস কিন্তু। সাবধানে থাকিস বুনু। চল ক্লাসে চল। কের ওই কিউট পোলাটা ক্রাশ খাইছি। আহ, কি হ্যান্ডসাম, কিন্তু রাগী ছাগল একটা। আমার কোমর ভেঙে ফেলছে। এসব বলিস না, শুনতে পেলে তোর অবস্থা খারাপ করবে। ওইটা আমাদের কলেজের সিনিয়র রুদ্র ভাই। ক্রাশ খাইছিস বা ভুলেও এসব করিস না। সবাই আর কথা না বলে নিজেদের মতো ক্লাস করে বের হয়ে যায়। তবে কলেজের সবার মুখে একটা কথাই, আজকের খুন নিয়ে। যার তার মুখে একই কথা। রুদ্র আছে আজকে অন্য চিন্তা নিয়ে। তার খুনের কথা এখন মাথা থেকে বের হয়ে গেছে। সে এখন মনিকার ভাবনায় বিভোর। এটার মানে যে করেই হোক মনিকাকে বেড পার্টনার চাই। কলেজ শেষ করে মনিকা রোদেলার সৈকত একটা মার্কেটে যায়। গিয়ে একটা ফোন কেনে। আজকে ফোন রাখ, কালকে সিম দিব। আজকে তো আর আমরা সিম উঠাতে পারবো না। ফোনটাই রেখে দে, বাসায় গিয়ে আইডি খুলিস। ওয়াইফাই আছে বিল্ডিং এ, নেটে কথা হবে। পাগল নাকি? দয়া দেখাচ্ছিস? আমি তোর ফোন নিতে পারবো না, এমনি ভালো আছি আমি। সরি, তুই রেখে দে, আমি নিব না। বন্ধু হিসেবে নে প্লিজ, না নিলে কষ্ট পাবো। না করিস না। আচ্ছা, তোর যখন টাকা হবে আমাকে দিয়ে দিস। 23,000 টাকা তো বেশি না, প্লিজ নে। ওকে, কিন্তু টাকা আমি দিয়ে দিব তোকে, কেমন? তখন না করতে পারবি না। চল আজকে বাইরে খেয়ে যাই, বাসায় রান্না করিনি। তুই কখন প্রাইভেট পড়াস বলতো? কয়টা থেকে? ইয়ে মানে, বাদ দে, ক্ষুধা লাগছে, খাবো। চল, সকাল থেকে না খেয়ে আছি, আর ঘুমও ধরতেছে না, ঘুম হয় নাই। ওদিকে রুদ্র আর সিফাত একটা হোটেলের রুমে বসে আছে। সিফাত দেখতেছে রুদ্র অন্যমনস্ক হয়ে আছে, তাই সিফাত রুদ্রকে একটা ঝাঁকি দেয়। কিরে, কি হয়েছে বলতো? এমন চুপ আছিস যে? তুই কি সকালের খুন নিয়ে টেনশনে আছিস? হুম, সেটা না, আমি আছি অন্য চিন্তায়। নিপা নামের একটা মেয়েকে নিয়ে। বুঝলাম মেয়েটা আমাকে চাই, তাই ভাবতেছি নিজ থেকে যখন চাই ধরা দেই। কি বলিস? খাইছে। এই নিপাটা আবার কে? বাদ দে, এসব শরীর নিয়ে খেলা কি পাস তুই বলতো? শরীরে কি এত? কেউ নিজে থেকে কাছে আসতে চাইলে কি করব? আমার দোষ কই? নিজে থেকে যদি তারা নিজেদের চাহিদা মিটাতে আসে, তাহলে আমি কি না মিটাই থাকতে পারি? আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। এসব ছেড়ে দে, এসবের জন্য না কখনো ফেসে যাস। দেখলি আজ একজন মারা পড়লো, কি ভয়ানক মৃত্যু। ঠিক, এটা কার কাজ? এত ভয়ানক খুন, আর মেয়েটার কি দোষ ছিল? তবে শোন, নিপা মেয়েটার সাথে শারীরিক সাথে একটু মাইন্ড গেম খেলবো। মেয়েটা যত সম্ভব আমাকে নিজের করে চাই। বাচ্চা কি মেয়ে সবে ইন্টারে উঠেছে, তার চাহিদা এমন, বোঝ ব্যাপারটা। এসব ছাড়, শিয়া বিয়ের কথা বলছে। ও প্রেগনেন্ট, বাচ্চা আসছে। তুই একটু আমার পরিবারকে ম্যানেজ কর। এটা শিয়া ইচ্ছা করে বাচ্চা নিয়েছে, আমি জানি। বাহ, বাবা হবা তাহলে বন্ধু সিয়া মেয়েটা ভালো, বিয়ে করে নিয়ে ব্যবস্থা করে দিবনি। চল, নিপার খোঁজ পেলাম, ফ্রেন্ড নিয়ে পার্কে গেছে। পটাই নিয়ে আমার খাঁচায় বন্দি করি। নিপা তার সব ফ্রেন্ড নিয়ে একটা পার্কে ঘুরতে আসছে। সবার সাথে রুদ্রের গল্প করতেছে যে তার রুদ্রকে চাই। এদিকে রুদ্র গাড়ি নিয়ে ঠিক সেই পার্কেই আসে। রুদ্র নিপার দেখানোর জন্য তাদের সামনের বেঞ্চে বসে। ঠিক তাই হলো। নিপা দেখতে পেয়ে রুদ্রের সামনে দৌড় দেয়। হেই, আমি নিপা। আপনি রুদ্র রাইট? এখানকার এমপির ছেলে শুনলাম।
এক্সাইটেড হয়ে বলল, নিপা। তা দেখে রুদ্র মুচকি হাসি দিয়ে মাথা নাড়ালো। আমি এখানকার কমিশনারের মেয়ে, নাম নিপা। ফ্রেন্ড হতে পারি কি আমরা? ওকে, নাম্বার দাও আর চলো তোমার ফ্রেন্ডের সাথে পরিচয় করে দাও। এরপর রুদ্র, নিপা আর সিফাত সবার কাছে যায়। গিয়ে পরিচয় হয়ে আড্ডা দিতে বসে সবাই। এদিকে মনিকা ওরা সবাই যে যার বাসায় যায়। মনিকা বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। তার ঠোঁটে আছে এক অদ্ভুত অমায়িক হাসি, সাথে আছে চোখের কোণে ফোঁটা ফোঁটা পানি। মনিকা পানিটা আঙুলে নিয়ে টুপ করে ফেলে দিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। রুদ্ররা সবাই আড্ডা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিয়ে সন্ধ্যার সময় বাসায় এসে রোদেলার রুমে যায়। গিয়ে দেখে রোদেলা ফোন টিপতেছে। ভাইয়া, তুমি কিছু বলবা নাকি? তোমাকেও একটা কথা বলার ছিল। মেয়েটাকে নাম কি, পরিচয়, কোন ক্লাস? তোর সাথে যে ছিল তার কথা বলছি। মনিকা, ইন্টার, আমার সাথে। বাবা মা নাকি নাই, অনাথ। আর শোন, কালকে ওরে গুলি করছিলিস কেন? ও কি কিছু বলেছে বা করেছে? ও ওই মেয়ে? না সরি, ভুলবশত গুলি লাগছে। আচ্ছা আসি, পড়তে বস ফোন রেখে। সবাই সবার কাজে ব্যস্ত। এখন রাত 12টা। আজ রুদ্র বাড়ি আছে, নিপার সাথে ফোনে আপন মনে গল্পে ব্যস্ত। ওইদিকে 3টা ছেলেকে একসাথে 3টা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার সামনে আছে কালে কোট বুট পরা একজন। কারো বোঝার ক্ষমতা নেই সে কে। একের পর এক আঘাত করা হচ্ছে। ছেলেগুলোকে কিন্তু কেউ মুখ থেকে কথা বলতিছে না। যখন সবার বস এসিড মারে দুজনের মুখে, তখন 3জন মুখ খোলে আর সে বলতে শুরু করে, উনি আমেরিকা পালাই গেছে। তার ছোট মেয়ে বাংলাদেশে আছে, লিমা নাম। সে আর 7 দিন পর, মানে ঠিক আবার শনিবারে আসবে তাদের ফ্ল্যাটে। কিছু কাগজপত্র নাকি তাদের আছে, তা নিতে আসবে। ও বুঝলাম। তা মেয়ের ছবি, নাম, কলেজ, ক্লাস সব ডিটেলস দে আগে আমাকে। আর তোর সাথে মিরাজের কথা হয় নাকি? তখন লোকটা বলল, লিমা ম্যাম এখানকার কলেজে পড়াশোনা করে, এবার অনার্স 2য় বর্ষ। আর মিরাজ স্যারের সাথে কথা হয়। উনি বললেন সব কিছু ঠান্ডা হয়ে গেলে দেশে ফিরবেন, আর ওনার বড় মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবেন। প্রতিশোধ কার কাছ থেকে, আমাকে কি, কখন ও সে পাবে যে প্রতিশোধ নিবে? প্রতিশোধ তো আমি নিব, শেষ করব সবাইকে। কাউকে বাঁচতে দিব না আমি, কাউকে না। এক এক করে পুরো পরিবার শেষ করব আমি। লাশ দেখে কান্না করার মতো যেন কেউ না থাকে, এবং কেউ থাকবেও না। চেয়ারে লাথি মেরে রেগে কথাটা বললেন তাদের বস। চেয়ারে বসে থাকা লোকটা পড়ে গিয়ে কাতরাতে লাগলো। পরক্ষণে এসে কিছু একটা ভেবে বলল, আপনি মেয়ে রাইট। মেয়ে মানুষ এইভাবে খুন করতেছেন কিভাবে? ভয় করে না আপনার? পরক্ষণেই সবার বস কিছুটা বিরক্ত হলেন। তার মনেই ছিল না কণ্ঠ চেঞ্জ করতে। আবার ছেলেদের কথাই বললেন, চুপ, খুন করব তোকে। আমাকে কোন দিক দিয়ে তোর মেয়ে মনে হয়? ভয় কি তোর মাথা গেছে নাকি? মেয়ে মানুষ ভয় রাতে বাসা থেকে বের হয় না, আর খুন করবে, তাই না? এই বলে পুরো ঘর কাঁপিয়ে হাসলেন বস। পরক্ষণেই হাসি বন্ধ করে পাশে যে বাকি দুজন আছে তাদের কপাল বরাবর 2টো গুলি মারলো। এরপর বাকি যে একজন আছে তাকে ভালোভাবে একটা রুমে বেঁধে রাখা হলো। এরপর লাশ দুটিকে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলে বস চলে গেল। রাত পেরিয়ে সকাল হলো। সূর্যের তিক্ত রোদ জানালা ভেদ করে রুমে প্রবেশ করতেছে। মনিকা কপাল কুঁচকে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে তখন সকাল 8:30 বাজে। কলেজ 10টায় যেতে সময় লাগবে 30 মিনিট। বাকি 1 ঘন্টা রান্না, খাওয়া দাওয়া, গোসল করতে লাগবে। এই ভেবে উঠে পড়ল সে। সকাল গড়িয়ে দুপুর নেমে আসলো। ক্লাসে ঠিক মতো মন বসায় সব কয়টা ক্লাস করলো। রোদেলা সব ক্লাস করেনি। সে আর সৈকত বাইরে বসে আড্ডা দিচ্ছে। মনিকাকে আড্ডা দেওয়ার কথা বললে সে নাকচ করে দেয়। আজকে রুদ্রের সাথে আর মনিকার দেখা হলো না। ক্লাস শেষে মনিকা বাইরে এসে রোদেলা আর সৈকতের কাছে যায়। ওদিকে রুদ্র পার্কে গেছে নিপার সাথে। রুদ্র বুঝে গেছে নিপা তাকে ভালোবাসি বলবে আজ। রুদ্রের মুখে এক অমায়িক হাসি। সে তার লক্ষ্যে অনেকটা এগিয়ে। তারপর কিছুদিন শরীরের সাথে ফুর্তি করে ছেড়ে দিবে।
ওই তোমার আসতে এত দেরি হলো কেন বলো তো? আমি সেই কখন থেকে একা বসে আছি। সরি ইয়ার, আসলে একটু বিজি ছিলাম। বলো, ডাকলে যে? কালকেই তো আমরা পার্কে আড্ডা দিলাম, আজ আবার কি মনে করে? মিস করছো বুঝি? মুচকি হাসি দিয়ে বলল রুদ্র। আহ, কি সেই হাসি! তাতে যেন নিপা পুরোপুরি ডুবে গেল। দেখো, আমি ঘুরিয়ে কথা বলতে পারি না। আমার তোমাকে ভালো লাগছে, আমি তোমাকে ভালোবাসি রুদ্র। ডু ইউ লাভ মি? ইয়েস, কেন নয়? আমারও তো তোমাকে সেই প্রথম দেখাই ভালো লাগছে, কিন্তু বলি নাই। কিন্তু দেখো, সেই তুমি বলে দিলে। রুদ্রের কথা শুনে নিপা তো মহা খুশি। কি না ভেবে রুদ্রের ঠোঁটে ঠোঁট ডুবায়। রুদ্র কিছুটা অবাক, তবে রেসপন্স দিল না। ভালো সাজার নাটক করলো। আর রুদ্র বুঝলো এই মেয়েকে খুব তাড়াতাড়ি তার বেড পার্টনার বানাতে পারবে। রুদ্র এবার নিপাকে ধাক্কা দিয়ে বলল, এসব কি নিপাচ্ছি? আমি তোমাকে বিয়ের আগে অপবিত্র করতে চাই না। আমি চাই আমার ভালোবাসা যেন পবিত্র থাকে, তার গায়ে যেন কোনো কলঙ্কের দাগ না লাগে। এমন দিনে তোমার মতো ছেলে পাওয়া দায় রুদ্র। তোমার এইসব কিছু আমাকে মুগ্ধ করতেছে। আই লাভ দিস। রুদ্র আর নিপা দুজন মিলে প্রেমের গল্পে মুগ্ধ। এদিকে রোদেলা একটা সিম মনিকার হাতে দেয়। মনিকা সেটা নিয়ে ফোনে উঠায় আর রোদেলার নাম্বার ফোনে সেট করে নেয়। গল্পের এক পর্যায়ে মনিকা রোদেলাকে বলে, রোদেলা জানিস, রুদ্র মানে আমাদের সিনিয়রের একটা বদ অভ্যাস আছে। উনি নারীদের শরীরের প্রতি নেশাক্ত। জাস্ট শাট আপ মনি, তুই একটু বেশি বাড়াবাড়ি করতেছিস রুদ্র ভাইয়াকে নিয়ে। বুঝলাম তোকে মারছে, তার জন্য এমন কথা শোনাবি সেটা আমি আশা করিনি। আর কখনো রুদ্র ভাইয়ার নামে এসব বলবি না। মনিকা বুঝলো না রোদেলার রাগ করার কারণ। রোদেলা উঠে হনহন করে চলে গেল। মনিকার বোকার মতো তাকিয়ে আছে সেদিকে। কিছুক্ষণ পর নীরবতার গ্যাং মনিকাকে ঘেরাও করে ফেলে। মনিকা বোঝার চেষ্টা করে না তার দোষ কোথায়। মিস কি জানি, ও হ্যাঁ মনি বললো তো, তাই না? তা মিস মনি, কি অবস্থা? কালকে ওইভাবে ফেলে দেওয়ার পরও দেখি সুস্থ আছো। যাকে বাদ দিলাম সেসব কথা, আসল কথা হলো অনেক দেখলাম তোমার শরীরটাকে দরকার। আমার তো বলো কত রেট দিতে হবে? 5, 10, 15 নাকি কত? রেটটা একটু কম হয়ে যাচ্ছে না? আর একটু বাড়া তাহলে তো হয়। নীরব, মেয়েদের শরীরের রেট কি এত কম? ভাই আপনি আসলে, আমি তো মজা করছিলাম যে মেয়েরা ভয় পায় নাকি। সরি ভাই, আসি। এই চল তোরা। নীরব সবাইকে নিয়ে চলে গেলে একবার রুদ্রের দিকে আর একবার মনিকার দিকে তাকিয়ে দেখলো। মিস মনিকা, আর একটু ছোট করি। মনি, তা একা কেন? তোমার ফ্রেন্ডরা কই? কলেজ এতটা ভালো না? একা থাকলে যে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আপনিও তো চেষ্টা করতেছেন আমার উপর সুযোগ নেয়ার। এই বলে মনিকা দৌড়ে রাস্তার কাছে এসে গাড়ি ধরে চলে যায়। রুদ্র এখনো বোকার মতো তাকিয়ে আছে। কি বললো মেয়েটা? নাকি ভয় পেয়ে পালালো হবে হয়তো। বিকেলে আজকে আবারও দুটো লাশ পাওয়া গেছে, তবে আজ জঙ্গলের পাশে যে সরু রাস্তা আছে সেখানে। লাশ দুটির মুখে এসিড ও কপালে 2টা করে গুলি মারা হয়েছে। জানা গেছে তারা মিরাজ হোসেনের লোক ছিল। মিরাজ হোসেনের মেয়ে মালা হোসেনের লাশ পাওয়া গেল কাল, আর আজকে তাদের লোক। তারা 3 জন ছিল, বাট 2 জনের লাশ পাওয়া গেছে। এখন সন্দেহ হচ্ছে বাকি একজনের প্রতি। মনে হয় তিনি টাকার লোভে খুনগুলো করতেছে। হবে কোনো ক্লু পাওয়া যায়নি যে খুনির পাছে, তা ধরে পৌঁছাতে পারবে পুলিশ। এবার সিআইডির হাতে কেসটা দেওয়া হয়েছে। দেখা যাক তারা কাজ কতদূর এগিয়ে নিতে পারে। মাত্র রুদ্র টিভি অন করে বসলো। আবারও সেই খুন। রেগে রিমোট ভেঙে নিজের রুমে চলে যায়। রোদেলা বকা বনে সেদিকে তাকিয়ে আছে। কি হলো এটা? রাস্তায় গাড়িতে ভরা একের পর এক গাড়ি চলাচল করতেছে। কেউ কাজে যাচ্ছে, কেউ কাজ থেকে বাসায় ফিরতেছে, কেউ বা আবার নিজেদেরকে একা একা সময় দিচ্ছে বোঝার জন্য। রুদ্র বের হলো তার কাজে, মত্ত হলো কোনো এক নারীতে। রুদ্র যখন নারীর শরীরের স্বাদ নিতে ব্যস্ত তখন ফোনটা বেজে ওঠে। রুদ্র ফোনটা হাতে নিয়ে অফ করে দেয়। রুদ্র আজ বাসায় ফিরল রাত 11টার সময়। বাসায় এসে গোসল সেরে খাওয়া দাওয়া করে ফোনটা অন করলো। সাথে সাথে নিপা ফোন করলো। রুদ্র বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। কি হয়েছে? ফোন অফ করে রাখছো কেন? কতবার ফোন করছি জানো? তোমার সাথে কথা না বললে একটুও ভালো লাগে না। সরি, ফোনে চার্জে ছিল না, অফ হয়ে গেছিল। মাত্র ফোন চার্জ থেকে খুললাম।
এরপর তারা ফোনে গল্প করতে ব্যস্ত হয়ে উঠল। রুদ্র মাঝে নেগেটিভ কথা বললে দেখলো নিপা মাইন্ড না করে মজা নিচ্ছে। রুদ্রের কিছুটা খারাপ লাগলো। মেয়েটার লজ্জা বলতে কিছুই নেই, তবুও কিছু বলল না। বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমানোর জন্য তৈরি হতে রুদ্রর ফোনে ফোন আসে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। আবার যাব কবে আমি? তুমি বলে দাও না বন্ধু, একবার বলে দাও। তুই তো আজকেই আমার বাসা থেকে গেলি, তাহলে 3 দিন থেকে কেমনে দেখা পেলি না শালা? মিথ্যা বলস কেরে? ফোন দিছস কে সেটা বল। ঘুমাবো, শরীর খারাপ লাগতেছে। কোন মায়ার কাছ থেকে আইসোস যে এখন দুর্বল হইছিস? এসব ছাড়া পারিস না। যাই হোক, তোরে কিছু বলবো না। আম্মু আব্বুরে বলে আমার বিয়ের ব্যবস্থা করতো, বউ ছাড়া আর ভালো লাগে না। শিয়া বলছে বিয়ে না করলে তার কাছে ও আর ঘেঁষতে দেবে না।